আচ্ছা দেখো, আমাদের আজকের যে কবিতাটা হচ্ছে গুডমোরো। গুডমোরো কবিতাটা লিখছে কে? জন ডান। এখন জন ডান যে কবি, লেখক, তার সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিয়ে নিই তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে আমাদের। জন ডান নতুন একটা ধারার লেখা শুরু করছিল, কবিতা লেখা শুরু করেছিল। যেই কবিতাটার ধরনটার নাম কি ছিল? ওই ধরনটার নামটা কি কারো জানা আছে বা মনে আছে কারো? হ্যাঁ, মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি। আচ্ছা যাই হোক, জন ডান সম্পর্কে আমরা অল্প একটু জানবো। সেটা জন ডান হচ্ছে 1572 সালে জন্মগ্রহণ করে এবং একটা বিজনেসম্যান ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। বিজনেসম্যান ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এখানে কিন্তু আমরা সেই তথ্যটা পাই। এখন এর মানে হচ্ছে তার ছোটোবেলাটা কাটছে কেমন? স্বাচ্ছন্দ্যে। আবার অনেক কবিকেই কিন্তু দেখি অর্থকষ্টে কাটে, পারিবারিক সমস্যায় কাটে, কিন্তু তার ছোটোবেলাটা আমরা গেস করে নিতে পারি স্বাচ্ছন্দ্যে কাটছে, ভালোভাবে কাটছে, শিক্ষা দীক্ষাও তাহলে ভালোই পাইছে। এখন তার বাবা তো ছিল বিজনেসম্যান। এখন তার মা এলিজাবেথ হেয়র্ড, সে কিন্তু ছিল একজন ড্রামাটিস্ট ফ্যামিলির মেয়ে। মানে যেই পরিবারের সদস্যরা ড্রামা নিয়ে কাজ করতো, প্লে লিখতো বা মানে এখানে অথবা প্রদর্শন করতো, এইসব কাজের সাথে জড়িত ছিল। তাহলে আমরা একটু গেস করতে পারি সে তার সাহিত্যের যে মানে বীজটা বপন করে দিছিল কে? তার মা। এখন তাহলে আমরা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা জানলাম। এখন এইটুকু আরেকটু পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানা দরকার। তাদের ফ্যামিলি এইখানে দেখো রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাস করত। এই যে ক্যাথলিক ধর্মটা ছিল, কিন্তু এটা হচ্ছে এই ধর্মটা আবার ইংল্যান্ডের যে ওই খ্রিশ্চিয়ান যারা ছিল তারা কিন্তু এটাতে ভালোভাবে নেয় না এই ধর্মটাকে, এবং এই ধর্মটাকে তারা গ্রহণ করে না। নাস্তিকতা বা এই টাইপের কিছু ওরা হচ্ছে নাই, এইভাবে নেয়। এই কারণে যখন সে অক্সফোর্ডে ভর্তি হইল, এই ক্যাথলিক বিলিভের কারণে, বিশ্বাসের কারণে, ফেইদের কারণে তাকে হচ্ছে অক্সফোর্ড থেকে বের করে দেয়। এর মানে সে গ্র্যাজুয়েশনটা সম্পন্ন করতে পারে না, এই প্রবলেমটা হয়। তাহলে আমরা হচ্ছে প্রথম অংশটা দেখলাম তার জীবনের একটা টার্নিং পয়েন্ট কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে সে চাকরি করত ওই যে স্যার থমাস এগারটনের অধীনে, বা তার যে ছিল মানে জমিদারিত্ব ছিল, ওইখানে সে কিন্তু চাকরি করত। কে চাকরি করত? জন ডান। এখন ওই যে থমাস এগারটন, ওনার যে ভাইজি, ওনার সাথে হচ্ছে যার নাম ছিল অ্যানিমুর। এই যে অ্যানিমুর নামটা কিন্তু এখানে অ্যানিমুর, পরবর্তীতে কিন্তু অ্যানি ডান, অ্যানির সাথে ডান শব্দটা যোগ হয়, জন ডান ওই নামের অংশটা এখানে টাইটেলটা যোগ হয়। এখন সে কিন্তু সিক্রেটলি তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সিক্রেটলি তারা বিয়ে করে। এবং সিক্রেটলি বিয়ের পরে কিছুদিন পরে যখন এই বিষয়টা জানাজানি হয়ে যায় সবার মধ্যে, তখন তারা যে অভিভাবক তারা কিন্তু বিষয়টা ভালোভাবে নেয় না। এর ফলে ওইখানে মানে তারা হচ্ছে তার বিরুদ্ধে একটা মামলা করে এবং এইখানে তাকে ধরে নেওয়া হয়, জেলখানায় রাখা হয়, দীর্ঘদিন সে জেলখানায় থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে তার যে টার্নিংটা, ডাউনফলটা এইখান থেকে মূলত শুরু হয়েছিল তার কখন থেকে? বিয়ের থেকে আর কি। আচ্ছা, এখন তাহলে এই যে এইখান থেকে কিন্তু তার সাফারিংটা শুরু হয়। তারপরে এইখানে আরেকটা তথ্য আমাদের একটু জানা থাকতে হবে। এইখানে আবার যে ওই মেয়ের যে পরিবার, কিছুদিন পরে সে কিন্তু ছাড়াও পায়, জন ডান কিন্তু ছাড়া পায় কিছুদিন পরে, কিন্তু মেয়ের পরিবার আশেপাশে সমস্ত জায়গায় এমনভাবে পদক্ষেপ নেয় কোনো জায়গায় যেন সে কোনো চাকরি খুঁজে না পায়। তাহলে এই ক্ষেত্রে তাহলে তার অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়। এখন এই অর্থনৈতিক সংকটটা সে কাটায় কিভাবে, বা তাহলে দিন যাপন করে কিভাবে দিন যাপন করতো? তার যে বন্ধুরা ছিল, ধনাঢ্য বন্ধুরা ছিল,
তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে সে হচ্ছে তার জীবনযাপন করত। এবং দীর্ঘ 14 বছর পরে তার জীবনে কিছুটা স্ট্যাবিলিটি আসে, অর্থনৈতিক স্ট্যাবিলিটি আসে 14 বছর পরে বিয়ের। এখন এইটুকু তাহলে আমরা একটু জেনে নিলাম। আর এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে তার অর্থনৈতিক সাফারিং হয়, পারিবারিক না। বুঝতে পারলাম? অর্থনৈতিক সাফারিং হয় কিন্তু পারিবারিক সাফারিং কিন্তু না। আচ্ছা, তাহলে পারিবারিক সাফারিং না বলতে এই যে অ্যানি ডান যে ছিল, অ্যানি মুর, তার সাথে কিন্তু সম্পর্কটা তার ভালো ছিল। এবং মানে অ্যানি ডান মরার আগ পর্যন্ত তাদের যে দুইজনের, এই দুইজনের মোট সন্তান সংখ্যা কত ছিল? 12 জন সন্তান ছিল। এখানে 12 জনের মধ্যে কয়েকজন মারা যায়, সংখ্যাটা কত ছিল? 7 জন মারা যায় না, 7 জন জীবিত ছিল। সারভাইভ করতে পারছিল 7 জন। আচ্ছা, তাহলে আমরা তার হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড জেনে নিলাম, সে কেমন জীবনযাপন করছিল। এবং শেষ পর্যন্ত শেষের দিকে কিন্তু তার আবার অর্থনৈতিক সচ্ছলতা ফেরত আসে। এটুকু আমরা জানলাম কবি সম্পর্কে। এখন আজকে যে কবিতাটা পড়বো আমরা, আজকের কবিতাটা হচ্ছে গুডমুরু। এই গুডমুরু কবিতাটা সম্পর্কে আমরা একটু মানে তথ্য জানবো। আচ্ছা, তাহলে আর এইখানে জন ডান যে কবিতাটা লিখতো, যে ধরনের কবিতা লিখতো, এটা কিন্তু আগের পূর্বের যে কবিরা যে ধরনের লিখতো সেই ধরন অনুসরণ করে কিন্তু সে লেখে নাই। নতুন একটা নিয়ম চালু করছিল কবিতার, যেই নিয়মটা মেটাফিজিক্যাল পোয়েট্রি নামে পরিচিতি পায়। এবং এইখানে শব্দ বিশ্লেষণ যদি আমরা করি, মেটাফিজিক্স নতুন একটা মানে কবিতার ধরন শুরু করে, এটা তো আমরা বুঝতেই পারছি। এখন এইখানে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, মেটাফিজিক্যাল কবিদের নাম মেনশন করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এইখানে কয়েকটা নাম আছে, এই নামগুলো মেনশন করতে হবে। যেমন ধরো জন ডান, অ্যান্ড্রু মার্বেল, জর্জ হারবার্ট, হেনরি ভগান, রিচার্ড ক্র্যাশিও, এই কয়েকটা নাম আন্ডারলাইন করে রাখতে হবে। যদি বই কারো থাকে, বইয়ের এখানে আন্ডারলাইন করে রাখবা। এটা ব্রিফ কোশ্চেনে আসতে পারে, মেনশন দ্য নেম অফ মেটাফিজিক্যাল পয়েটস, মেটাফিজিক্যাল কবিদের নাম উল্লেখ করো। তাহলে সেই ক্ষেত্রে এই কবিদের নামটা আমাদের উল্লেখ করে দিতে হবে। আর মেটাফিজিক্যাল কবিতাটার যে এই নিয়মটা কে শুরু করছিল, কে চালু করছিল? জন ডান শুরু করছিল। আচ্ছা, এখন শর্ট কোশ্চেন যেটা 4টা মার্কের জন্য, 4 মার্কের জন্য অ্যান্সার করতে হয়। ব্রিফ কোশ্চেনের মার্ক কত? 1। শর্ট কোশ্চেনের মার্ক কত? 4। থাকবে 5টা, 4টা অ্যান্সার করতে হবে, 20 নাম্বার, 20 নাম্বার। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এই প্রশ্নটা আসতে পারে। ওই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এই যে এই প্যারাটা, যে প্যারাটা আমরা এখন পড়ব। এইখানে দেখো, এই যে মেটাফিজিক্স, এখানে কিন্তু 2টা আলাদা আলাদা অংশ একত্র হয়ে এই শব্দটা হয়েছে। তাহলে মেটা এবং ফিজিক্স, এই 2টা শব্দ কিন্তু একত্র হয়ে হয়েছে। আমরা ফিজিক্স শব্দটার অর্থ জানি। ফিজিক্স মানে কি? সায়েন্স অফ কনক্রিট থিঙ্ক। আমরা মানে যা কিছু দেখি, যা কিছু আমাদের মানে হচ্ছে আছে চতুর্দিকে, এবং যেগুলো জায়গা দখল করে, ওজন আছে, এগুলোই তো আমরা ফিজিক্স হিসেবে চিনি, মানে মানে বস্তু হিসেবে চিনি, তাই না? ফিজিক্স অফ সায়েন্স আর কি। আর মেটা মানে হচ্ছে কোনো কিছুর ঊর্ধ্বে, বাইরে, এটা না, এরকম। মেটা মানে কি? বেয়ন্ড। তাহলে এইটাই আমাদের এখানে একটু পড়তে হবে। মেটাফিজিক্স অ্যাজ দ্য টার্ম ডিনোটস ইজ এ সায়েন্স অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে কি? বিমূর্ত, আকৃতিহীন কোনো কনসেপ্টই হচ্ছে, সায়েন্সই হচ্ছে মানে কি? মেটাফিজিক্স। মেটা মিনস বেয়ন্ড অ্যান্ড ফিজিক্স মিনস এ সায়েন্স অফ কনক্রিট থিঙ্ক। এটা তো বুঝতে পারছো, কনক্রিট থিঙ্কের যে সায়েন্সটা, এটাই হচ্ছে মেটাফিজিক্স। So metaphysics means a subject that deals with things which do not have concrete shape, যেটার কোনো শারীরিক কোনো অস্তিত্ব বা অবয়ব নাই, এটাকে আমরা কি নামে চিনি? মেটাফিজিক্স নামে চিনি। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস মেটাফিজিক্স ডিলস উইথ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। অন্যভাবে যদি বলি, মেটাফিজিক্স কী বিষয় নিয়ে আলোচনা করে?
বিমূর্ত ধারণাগুলো নিয়ে আলোচনা করে। ইন ডিলিং উইথ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অর কনসেপ্ট ম্যাটাফিজিক্স ইউজ লজিক। ম্যাটাফিজিক্স এটা নিয়ে আলোচনা করলেও কী ব্যবহার করে, তারা লজিক ব্যবহার করে। ম্যাটাফিজিক্সের মধ্যে কী থাকতে হবে? লজিক। লজিক ছাড়া, যুক্তি ছাড়া কোনো কিছু শুধু আমি অবাস্তব একটা কিছু ধরে এনে দিয়ে দিব, সেটাই কবিতার বিষয় হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। লজিক্যাল থাকতে হবে, যুক্তিযুক্ত হইতে হবে। যেরকমটা আমরা সাধারণত দেখে থাকি, কোথায় করা হয়ে থাকে? ফিলোসফিতে করা হয়ে থাকে। ফিলোসফিতে যেমনটা করা হয়ে থাকে এরকমটা করা হয়ে থাকে কোথায়? মেটাফিজিক্সের মধ্যে। এই ব্যাপারটা কি বুঝতে পারলা? আচ্ছা, এখন তাহলে কয়েকটা বৈশিষ্ট্য যেগুলো আমাদের দাগ দিয়ে রাখতে হবে, মার্কিং করে রাখতে হবে। তাহলে মেটাফিজিক্সের প্রথম বৈশিষ্ট্যটা কি? কি নিয়ে কথা বলবে? বিমূর্ত বিষয় নিয়ে কথা বলবে, তাই না? আচ্ছা, মেটাফিজিক্স হচ্ছে বিমূর্ত বিষয় নিয়ে কথা বলবে। আচ্ছা, এখন তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি মেটাফিজিক্সের? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে কাজ করবে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে কথা বলবে, এটা নিয়ে ডিল করবে, এটা নিয়ে লিখবে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আর এইখানে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলছি, কিন্তু এখানে সেকেন্ডলি মেটাফিজিক্যাল পোয়েট্রি ইউজ আর্গুমেন্টস। আর্গুমেন্টস বুঝো? মানে আর্গুমেন্টটা কেমন? যেমন ধরো আমি তোমাকে একটা কথা বললাম, তুমি বললা এটা এরকম হইলো কেন? তুমি একটা প্রশ্ন করলা, তারপর তোমাকে বোঝাই দেওয়ার জন্য আমি আবার তোমাকে কি বুঝাই দিলাম। তারপরে তুমি আবার আরেকটা প্রশ্ন করলা, তো সেটার উত্তর দিলাম। আমি আবার একটা প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলে। এটা কি আর্গুমেন্ট? বুঝলে এটা? এখন কি থাকবে তাহলে? আর্গুমেন্ট থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলবো? আর্গুমেন্ট থাকবে। তাহলে আমরা যখন কবিতা পড়বো তখন কিন্তু দেখতে হবে যে আর্গুমেন্ট আমাদের কবিতার মধ্যে আছে কিনা। লজিক থাকবে ইনস্টেড অফ ইমোশন। কিসের পরিবর্তে থাকবে? লজিক থাকবে ইনস্টেড অফ ইমোশন অ্যান্ড প্যাশন। ইমোশন এবং প্যাশনের পরিবর্তে কি থাকবে? লজিক থাকবে। ইভেন যদি এইখানে ইমোশন যদি মানে ব্যবহার করাও হয়, যদি ইমোশন ব্যবহার করে কোনো কারণে, তাহলে এই ইমোশনটা কেমন ইমোশন থাকবে? মানে প্যাশন এবং ইমোশন যদি কেউ কোনো জায়গায় ব্যবহার করেও এটা যৌক্তিক থাকতে হবে, অযৌক্তিক থাকা যাবে না। আচ্ছা, এখন তৃতীয় যে বৈশিষ্ট্যটা মেটাফিজিক্যাল কবিতার, দুটো তো বুঝতেই পারছো। একটা কি ছিল? লজিক। মানে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ধারণা নিয়ে কবিতা লিখবে। আরেকটা কি বললাম? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলো কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট ধারণা বলো, কোন কোন বিষয়গুলো? যেমন ধরো লাভ, এই যে ফেইথ, সোল, ডেথ, গড, এগুলো আমরা কোনোদিনও কোথাও আমরা দেখি নাই। সাধারণ মানুষ আমরা দেখতে পাই না। আচ্ছা, এখন তাহলে তৃতীয়টা, দিস কাইন্ড অফ পোয়েট্রি ইজ হাইলি কনজিড অ্যান্ড উইরি। তাহলে কি ব্যবহার করবে? কনজিড এবং উইট ব্যবহার করবে। বুঝলে এটা? তৃতীয় বৈশিষ্ট্য। উইটটা কি? উইটটা হচ্ছে আমরা যেগুলো আগে থেকেই জানি, পূর্বে থেকে জানি, আমরাও মাঝে মাঝে বলি, কিন্তু এত সুন্দর করে ছন্দ মেলে গুছাইয়া বলতে পারি নাই। এটাকে কি বলা হয়? উইটি স্টেটমেন্ট। যেমন আমরা জানি
জীবজন্তুকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, সৃষ্টিকর্তা খুশি হয়। এই কথাটা আমরা সবাই জানি। এই কথাটা মানে আমরা অনেক জীবজন্তুকে হচ্ছে সেবা করার চেষ্টা করি এবং এটাকে অনেক সময় অনেকে দেখা যায় যে যত্নও নেয়। কিন্তু একজনে বলছে জীবে প্রেম করেছে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। দেখো কথাটা, ছন্দটা মানে মিলটা অনেক চমৎকার হয়েছে না? এটাই হচ্ছে উইটি, বুঝলে না? এখন কাঞ্জিরটা কি? এখানে কিন্তু এই দুইটা ব্রিফ কোশ্চেন যেটা 1 নম্বরের প্রশ্ন যেটা আসে, 1 নম্বর করে যেটা আসে, এটার ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা হইতে পারে হোয়াট ইজ কাঞ্জিট, হোয়াট ইজ উইট। এইটার ক্ষেত্রে তাহলে আমরা অ্যান্সারটা করব এই জায়গা থেকে। এই যে দেখো, এ কাঞ্জিট ইজ কম্পারিজন বিটুইন টু ফারফেস্ট ডিসিমিলার থিং। ভিন্ন দুইটা বস্তুর মধ্যে তুলনা করাই হচ্ছে কাঞ্জিট, বুঝলা এটা? আচ্ছা, এখন আমরা যখন কবিতা পড়ব তখন কিন্তু দেখতে হবে যে কোনো জায়গায় কাঞ্জিট আসলো কিনা, কোন লাইনে আসলো, এটা কিন্তু ওইখানে আমাদের বুঝতে হবে। মেটাফিজিক্যাল পয়েন্টস ইউজড উইট অ্যান্ড কাঞ্জিট ভেরি ফ্রিকুয়েন্টলি ইন দ্য পোয়েমস। আচ্ছা দেখে এই পর্যন্ত আমরা দেখলাম, তাহলে কি দেখলাম? তৃতীয়টা কি থাকবে? কাঞ্জিট থাকবে এবং উইট থাকবে। ফাইনালি মেটাফিজিক্যাল পয়েন্টস ইউজ কনভারসেশনাল টোন। কনভারসেশন করবে কিন্তু তারা, আর্গুমেন্ট তো করবে বলছে, আর্গুমেন্ট তো তর্ক করবে না, এটা মানে না, এটা হবে, এরকমটা হওয়ার কথা না, এরকমটা হইলো না কেন, এরকম কি আর্গুমেন্ট করবে। আমি তাহলে এতদিন কী করলাম, আমি তাহলে ভুল করছি নাকি, এগুলো কি আর্গুমেন্ট করবে। আর ফাইনালি কি বললো? কনভারসেশন করবে, কথোপকথন। কনভারসেশন কি? একজনের সাথে আরেকজনের কথোপকথন। অ্যান্ড দে ওয়ার অফেন কেয়ারলেস অফ মিটার অ্যান্ড রাইম। মিটার এবং রাইম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। মিটার এবং রাইম আমাদের কিন্তু পড়তে হবে রিডিং স্কেলের জন্য। রিডিং স্কেলের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা পড়ব। আচ্ছা, মিটার এবং রাইম এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের, যেহেতু কবিতা পড়তে হবে। এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। চলে গেছে। আচ্ছা দেখো, মানে আজকে এই ক্লাসটাও যে ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থীদের জন্য রেডি করছিলাম। এখন স্ক্যানিং অফ এ পয়েন্ট, একটা লাইনকে আমরা কিভাবে স্ক্যানিং করব। এখন লাইনকে স্ক্যানিং করার জন্য প্রথমে আমাদের সিলেবল বুঝতে হয়। সিলেবলটা কি? সিলেবল মানে কি? একটা মানে শব্দ উচ্চারণ করতে সময় যে কয় ভাগে ভাগ করে উচ্চারণ করা যায়, এর প্রত্যেকটা ভাগকে এক একটা কি বলে? সিলেবল বলে। যেমন ধরো আমি যদি একটা শব্দ লিখি অ্যাক্টিভ, অ্যাক্টিভ কয়বার উচ্চারণ হইল? কয়টা সিলেবল তাহলে এখানে? হ্যাঁ, তারপরে হচ্ছে বিউটিফুল, এইখানে কয়টা সিলেবল? বিউটিফুল, 3টা সিলেবল না? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কয়বার উচ্চারণ হইল? 4বার, মানে 4টা সিলেবল। এখন সিলেবলের সংখ্যা কয়টা সেটার উপর নির্ভর করে মূলত এই কবিতাটার রাইম স্কিম কীভাবে হচ্ছে, মিটার কেমন, ফিট কেমন, এগুলা। যেমন আয়াম্বিক যদি হয়ে থাকে, আয়াম্বিকটা কীভাবে হবে? আয়াম্বিকটা হবে হচ্ছে স্ট্রেস পড়বে একটা, আনস্ট্রেস পড়বে আরেকটা। স্ট্রেস আনস্ট্রেস আবার কেমন? এটা যেমন ধরো আমরা যে পিটি করি, মার্চ পাস্ট করি, যেটা ঢুল বাড়ি দেয়, এটা তো দেখছো, ধাম ডুম, ধাম ডুম, এরকম করে না? নাকি ডুম ধাম, ডুম ধাম, কোনটা করে? ডুম ধাম করে না, ধাম ডুম, মানে নিচের দিক থেকে বাড়ি দিয়ে উপরের দিকে ওঠায়, ধাম করে ওঠে, আর নিচের দিকে যখন ঢুম, ধাম ঢুম, এরকম হয় না? আচ্ছা, এটাকে বিভিন্ন ছন্দে এটা বলা যায়, 1 2 1 2 এরকমও হইতে পারে, লেফট রাইট এরকমও হতে পারে, ডান বাম এরকমও কিন্তু হইতে পারে, বাম ডান এরকম ছন্দ মিলবে। যেটাতে বলবো সেটা দিয়ে ছন্দ মিলবে। এখন এই যে এরকম স্ট্রেস, ধরো একটু জোর দিয়ে বলা হয়, মানে স্ট্রং সাউন্ড দিয়ে যদি বলে সেটা হলো স্ট্রেস, আর মানে একটু উইক সাউন্ড দিয়ে যদি বলে সেটা হচ্ছে আনস্ট্রেস। এই স্ক্যানিংয়ের উপরে একটা ফুল ক্লাস আছে, এটা আমরা হয়তো অন্য একটা ক্লাসে করবো। আজকে করতে গেলে এটা আমাদের মূল কবিতাটাই হয়ে যাবে, লাইন ইচ্যুত হয়ে যাবে, গুরুত্ব হারিয়ে ফেলবে। আচ্ছা, এখন একটা কবিতার লাইনে কয়টা উচ্চারণ হয়েছে, কয়টা সিলেবল আছে, এইটা দেখতে হয়। এবং সিলেবলগুলোর মানে উচ্চারণটা কেমন হয়েছে সেটাও দেখতে হয়।
এগুলো দেখা মূলত আমরা স্ক্যান করি, মানে কি মিটার হয়েছে কি ফিট হয়েছে এগুলো নির্ধারণ করি। যেমন কবিতার লাইনগুলো আয়াম্বিক পেন্টামিটার হয়, তারপরে হচ্ছে ট্রোকাইক, তারপরে হচ্ছে ওই যে কি বলে এটাতে, আচ্ছা ট্রোকাইক মিটার হয়, তারপরে হচ্ছে এই যে অ্যানাপেস্টিক ট্রাইমিটার হয়, ডেকটাইল হেক্সামিটার হয়। এই 4 ধরনের হয় যে লাইনগুলো, এগুলো অন্য একটা ক্লাসে তোমাদের পড়াবো। তাহলে আয়াম্বিক পেন্টামিটার হয়, ট্রোকাইক টেট্রামিটার হয়, অ্যানাপেস্টিক ট্রাইমিটার হয়, ডায়ালেস্টিক হেক্সামিটার হয়। কবিতার লাইনগুলোর ধরন হচ্ছে এই 4 ধরনের যে কোনো একটা হবে। আচ্ছা, এটা নিয়ে স্ক্যানিংয়ের উপর যেদিন ক্লাস করাবো সেদিন দেখাবো। তাহলে গুডমুরু যে কবিতাটা, এই কবিতাটা পড়তে গেলে আমাদের 4টা বিষয় মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ 4টা যে বৈশিষ্ট্য। এটা হচ্ছে আর্গুমেন্ট থাকবে। আর্গুমেন্ট মানে হঠাৎ করেই শুরু হবে, মাঝামাঝি সময় শুরু হবে, আর এটার পূর্বের ঘটনা থেকে শুরু করে এরকম হবে না। আর এখানে বিষয়টা কেমন থাকবে, কি বিষয় নিয়ে আলোচনা করবে, অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, যেটার কোনো আকৃতি হয় না, আকৃতিহীন কোনো ধারণা নিয়ে কি হবে এখানে আলোচনা হবে। এটা তো বুঝতেই পারছো, আকৃতিহীন ধারণা নিয়ে আলোচনা হবে। এখন আমরা যদি এই কবিতাটার মানে আরেকটু মানে দেখে আসি, এটা মেটাফিজিক্যাল কি কবিতা, কি বিষয় নিয়ে কথা বলছে। যদি ফেইথ নিয়ে কথা বলে মেটাফিজিক্যাল ফেইথ পোয়েম, যদি গড নিয়ে কথা বলে মেটাফিজিক্যাল কি পোয়েম, মানে এটা রিলিজিয়াস পোয়েম হবে। তাহলে সৃষ্টিকর্তা নিয়ে কথা বলে তাহলে কি হবে, রিলিজিয়াস হবে না, রিলিজিয়াস পোয়েম হবে। এটা ভালোবাসা নিয়ে যদি কথা বলে মেটাফিজিক্যাল লাভ পোয়েম। প্রথম লাইনটাতেই দেখো কি বলছে, এটা তাহলে আমরা এখন কবিতায় যদি যাই, কবিতার আমাদের যে টাইটেলটা যদি আমরা একটু দেখি, দ্য গুড মরু। মরু শব্দটা এটা আসছে কিন্তু মর্নিং, আর গুড এটা কি শুভ কোনো কিছু বোঝায়, তাই না, ভালো কোনো কিছু, পজিটিভ কোনো কিছু, এটা হলে তো গুড বলি নাকি। আচ্ছা, তাহলে এই টাইটেলটাকে যদি আমরা একটু বুঝতে চাই, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, এটাকে স্যাম্বলিকভাবে ম্যাটাফরিক্যালি যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে সকালবেলাকে কোনো কিছুর কি হিসেবে বোঝানো হয়, বিগিনিং, শুরু। মানুষের সাথে কম্পেয়ার করলে মানুষের কি ইয়াং মানে কি শৈশবকে বোঝায়, শিশুকালকে বোঝায়। আর যদি বলি দুপুরবেলা, তাহলে মানুষের কি বোঝাবে, ইয়াং এজকে বোঝাবে। এখন যদি বলি বিকেলবেলা, সন্ধ্যাবেলা, তাহলে কি বোঝাবে, বৃদ্ধ বয়স বোঝাবে। মানে এটা হচ্ছে এখন গুড মরু যে বললো, শুভ সকাল, ভালো একটা সকালকে এখানে বোঝাতে চাইল। তাহলে এটা দ্বারা যদি বোঝাতে চাই, তাহলে ভালো কোনো কিছুর কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভালো কোনো কিছু শুরু হয়েছে এরকমটা বোঝাইলো না। এটা কি মানে এটা কি মাঝামাঝি চলে গেছে না শেষের দিকে চলে গেছে। গুড নাম তো বলতে পারতো, এটা বলতে পারতো না। গুড ইভিনিং তো বলতে পারতো না, কিন্তু গুড মর্নিং বললো। টেকনিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে যে কাজটা সে শুরু করতে গেছে, শুভ যে কাজটা শুরু করতে গেছে, ভালো যে কাজটা শুরু করতে গেছে, সেটার কি প্রারম্ভকাল, বুঝলা, এটা শুরুর দিকের সময়, একদম ধরো হচ্ছে কেবল শুরু করছে এইরকম একটা সময়। তাহলে এটি তো বোঝা যায় নাকি, এই ব্যাপারটা তো বুঝতে পারছো। এখন কবিতাটার আন্ডারস্ট্যান্ডিং করার আগে আমরা এইখানে দেখি ফার্স্ট স্ট্রেঞ্জায় লাইনের সংখ্যা, ভার্সের সংখ্যা কয়টা, লাইন সংখ্যা কয়টা, 7টা। এখন এইখানে যদি আমরা একটু দেখি, আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ, হোয়াট ডোন্ট আই ডিড টিল উই লাভ, এখানে কি করলো এই পর্যন্ত যদি দেখি, দেখো তো এই পর্যন্ত যদি আমরা ধরি, এইখান থেকে শুরু থেকে এই পর্যন্ত যদি আমরা আসি, এই পর্যন্ত কি লাইন না একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা 5 প্রকার সেন্টেন্সের কোন প্রকার সেন্টেন্স আমরা ধরবো বলো। ইন্টারোগেটিভ চিহ্ন যেহেতু আছে, তাহলে একটা প্রশ্ন করছে না, জিজ্ঞাসা করছে। আমরা তো দেখে আসছে আর্গুমেন্ট করবে। আর্গুমেন্ট কি দিয়ে করতে হয়, প্রশ্ন দিয়ে করতে হয় না। কনভারসেশন করতে গেলে
আমাদের আলোচনা করতে গেলে আমার জানার জন্য একটা প্রশ্ন করতে হবে না? এখানে শুরুতেই বললো, তাহলে আমি আর তুমি তাহলে কী করতেছিলাম এতদিন? আমি আর তুমি তাহলে কী করলাম এতদিন? হোয়াট দো অ্যান্ড আই ডিড আই ওয়ান্ট বাই মাই ট্রুথ। ট্রুথ বলতে শপথ বোঝাইছে এখানে। তাহলে আমি শপথ করে বলছি, আমি বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি যে তাহলে তুমি আর আমি এতদিন কী করলাম? টিল উইল লাভড, আমরা ভালোবাসার পর্যন্ত তাহলে আজ পর্যন্ত কী করলাম? বুঝলা এটা? মানে লাভার অ্যান্ড বিলাভেড দুজন একত্র হয়েছে, এটা তো বোঝা যায়। তাহলে দুইজনে যে কথোপকথন করতেছে, কনভারসেশন করতেছে, এই প্রশ্নটা থেকে বোঝা যায় না? এটা তো বোঝা গেল যে আমি তুমি তাহলে এতদিন কী করলাম, এতদিন যে সময় কাটালাম, এগুলো তাহলে কী হইলো? তাহলে আমাদের তাহলে সময়গুলো তাহলে কেমন সময় গেল, এগুলো তাহলে এই কথাগুলো তাদের মাথায় আসতেছে, এটা আসতেছে না? আচ্ছা, এখন এইটা তাহলে কেমন আমরা পাইলাম? কনভারসেশনাল টোন পাইলাম না আমরা এখানে? ওয়ার নট উইন টিল দেন, আমরা কি তখন তাহলে দুগ্ধজাত শিশুদের মতো এরকম অবুঝ ছিলাম না? বুঝলে এটা? কার সাথে তুলনা করলো? শিশুর সাথে তুলনা করলো। একটা তুলনা তো পাইছি আমরা, তাই না? আচ্ছা, বাট সাংটন কান্ট্রি প্লেজার চাইল্ডিশলি, কিন্তু আমরা ওই যে শিশুদের মতো যে গ্রাম্য যে ছোটোখাটো আনন্দগুলো, এগুলোতেই মগ্ন ছিলাম, ডুবেছিলাম, এগুলোতেই আমরা আসক্ত ছিলাম। যেমন ছোটো ছোটো বাচ্চারা দেখবা, মানে কোনো একটা জায়গায় সারাদিন খুব পরিশ্রম করে রোদে পুইরা, ধরো ঘাইমা চুইরা পরিশ্রম করে একটা ঘর বানাবে, ছোট্ট একটা, এবং খেলে টেলে বিকেল আসতে সময় ভেঙে ছেড়ে চলে আসবে। বুঝলা এটা? তাহলে এই যে দেখো এরকম, তাহলে কি আমরা এতদিন যে সময়টা কাটালাম, কোন সময়টাকে বলতেছে বলো তো? এটা ভালোবাসায় পড়ছে তখনকার সময়টার কথা বলতেছে না, তার আগের সময়গুলোর কথা বলতে চাইতেছে। তাহলে তাদের ভালোবাসার অনুভূতি যখন থেকে হইল, তাদের দুজন একত্র হওয়ার পূর্ব পর্যন্ত যে সময়টা কাটায় আসলো, এই সময়টাকে তাদের কাছে অনেক বৃথা সময় মনে হচ্ছে। অবশ্যই শিশুরা যেরকম মানে একটা সময় কাটায়, এই সময় সম্পর্কে তাদের কোনো মানে কি থাকে না, এই সময়টা কি কইরা কাটাইলো, এই সময়টার কোনো গুরুত্ব, এই সময়টার কোনো প্রাধান্য কোনো কিছুই থাকে না। যেমন এখানে সারাদিন ধরে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এটার কোনো মানে এখানে কোনো বেনিফিট আছে? এটার অর্থনৈতিক বেনিফিট আছে? সামাজিক বেনিফিট আছে? নাই। তাহলে এরকম তাদের কাজগুলো পুরোটাই বৃথা কাজ। তাহলে সে বলতে চাইতেছে, তাহলে কি ভালোবাসায় পড়ার আগ পর্যন্ত সময়ের কাজগুলো সবগুলো এরকম বৃথা সময় আমরা পার করে আসলাম, এই সময়গুলো তো পুরোটাই বৃথা সময় হলো। তাহলে এই সময়গুলো তাহলে তো এটা আমাদের নষ্ট সময় হইল। তাহলে এখন ওই সময় যদি আমরা কাটাই থাকি, তাহলে এটা শিশুদের মতো মনে হয় কাটাই আসছে। যে শিশুরা ওই তারা কি করে, তারা ওই গ্রামের মানে ধরো নদীতে ঝাঁপ পড়তেছে, পুকুরে ঝাঁপ পড়তেছে, মাঠে খেলতেছে, ধরো সমুদ্রের পাড়ে যায়, ধরো ঘর বানাইতেছে বালু দিয়া, অথবা জঙ্গলের কাছে যায়, ধরো ছোটোখাটো একটু মানে ছোট্ট একটা এই বানিয়ে ওইখানে খেললো এবং সেটা ভেঙে চলে আসলো। এরকম কাজ তাহলে আমরা করছি, মানে যেটা বৃথা কাজ করছি। এরপরে দেখো, অর স্নোডেড, স্নোড বোঝো? স্নোড দেখবে যে ঘুম যখন খুব গভীর হয়, অনেকে নাক ডাকে ঘুমায় না? নাক ডাকে, যারা নাক ডাকে তাকে একটু খুঁচে দিলে দেখো ঘুমের গভীরতা একটু কমে যায়, তখন নাক ডাকা থেমে যায়, এরকম কিন্তু হয়। এর মানে গভীর ঘুমে যখন থাকে তখন কি করে? নাক ডেকে ঘুমায়। বলো না যে সে একদম আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। নাক ডেকে ঘুমাচ্ছে বলতে কি বোঝাতে চাইলো? খুব আরামে ঘুমাইছে, বুঝলা? এটা গভীর ঘুমে গেছে, এরকম বোঝাইলো। আচ্ছা দেখো, স্নোডেড উই ইন দ্য 7 স্লিপার্স ডিন। এই 7 স্লিপার্স এইটা অনেক সময় কিন্তু আমাদের মানে শর্ট কোশ্চেনে আসে। 4 নাম্বারের জন্য যে প্রশ্নের উত্তরটা আমরা করি, 7 স্লিপার্স ডিন, এই প্রশ্নটা আমাদের আসে। এটা কি? এটা মানে সম্ভবত 251 এডি বা এর আশেপাশে হবে। প্যাগন রাজা ছিল রোমের একজন প্যাগন রাজা ছিল। ওই সময় ওই রোমে খ্রিশ্চান ধর্ম পালন করা নিষেধ ছিল, খ্রিশ্চান ধর্ম গ্রহণ করা নিষেধ ছিল। শুধু নিষেধই ছিল না, এটা এটা যারা গ্রহণ করত বা যারা মানে করত তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। বুঝতে পারলো এটা? এখন 7 জন ভাই ছিল, এরা মানে বা বন্ধু ছিল, এরা ওই 7 স্লিপার্স ডিন যে বললো,
এই যে এইখানে এরা তো একত্রে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। প্যাগন রাজার কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেছে, তখন সে এই 7 জন ভাইকে ধরার জন্য তার আর্মি পাঠাই দিছে, সোলজারদের পাঠাই দিছে যে ধরে নিয়ে এসো এদেরকে ফাঁসি দিবে। এখন এরা এই যে এই প্যাগন রাজার হাত থেকে বাঁচার জন্য এরা হচ্ছে মানে পালাইয়া বেড়াইতেছে, পালাইতে পালাইতে একটা পাহাড়ের গুহার ভিতরে যায় আশ্রয় নেয়। আসহাবে কাহাব নামের একটা ঘটনা আছে, মানে আল কোরআনে উল্লেখ করা, শুনছো তোমরা কখনো? আচ্ছা, এটা কোরআনের সাথেও আমাদের কিছুটা মিল আছে গল্পটা। এই 7 জন ভাই এরা হচ্ছে এই প্যাগন রাজার ভয়ে এরা যখন গুহার ভিতরে যায়, ক্ষুধার্ত ক্লান্ত থাকা অবস্থায় এরা হচ্ছে গুহাতে যখন একটু মানে শয়, তখন সবাই ঘুমাই গেল। এখন ঘুম থেকে এরা যখন উঠলো, ওঠার পরে যখন বের হয়ে দেখলো যে সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছু ঘুমের আগে এবং ঘুমের পরে কেন যেন কোনো কিছু আগের মতো নাই। গুহাটার মুখ যেরকম ছিল, গুহার মুখটাও কেমন যেন অন্যরকম হয়ে গেছে। সামনে যে এখানে লোকজন ছিল সেগুলোও নাই, এরকম হয়ে গেছে। এরপরে হচ্ছে তারা দেখলো যে তারা ঘুমেই 200 বছর কাটাই ফেলছে। বুঝতে পারছো কত বছর কাটাই ফেলছে? 200 বছর। এখন ঘুম থেকে উঠা যখন তারা আসলো, তখন দেখলো যে সেই প্যাগন রাজাটা আর নাই, রাজা চেঞ্জ হয়ে গেছে, অন্য রাজা চলে আসছে এবং ওই দেশে এখন খ্রিস্টান ধর্ম অবাধে পালন করতে পারতেছে। বুঝলা এটা? তাহলে তারা যে 200 বছর ঘুমাই কাটাই দিল, তাহলে এটাকে কার সাথে কম্পেয়ার করার চেষ্টা করলো? এই যে তাদের ভালোবাসায় পড়ার আগ পর্যন্ত সময়, জন্ম থেকে ভালোবাসার আগ পর্যন্ত সময়টা তাদের কাছে মনে হইতেছে, তাহলে আমাদের এই যে এই অনুভূতিগুলো কি তাহলে এরকম 200 বছর ঘুমাইছিল ওই ভাইদের মতো? বুঝলা এটা? তাহলে এখন বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এরকম। এরপরে দেখো এইখানে কিন্তু বলতেছে ইট ওয়াজ সো, হয়তো এরকমটাই হবে। এখন এটা কি তাহলে এতগুলো প্রশ্নের পরে এটা একটা কনভারসেশনাল ইয়েস মূলক উত্তর হইল না, এটা অ্যান্সার হইল না? তাহলে কনভারসেশন যে এটা তো বোঝা যেতেছে, তাই না? বাট দিস অল প্লেজার্স ফান্সিস বি, কিন্তু মনে হচ্ছে এগুলো সবগুলোই যেন একটা ফান্সি ছিল। ফান্সি বুঝো? মজা, আনন্দের ছলে যেগুলো মানে আমরা কাটাই দিই। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি আমি কোনোদিন কোনো সৌন্দর্য কোনো জায়গায় দেখে থাকি এর আগে, হুইচ আই ডিজায়ার্ড, যেগুলো আমি প্রত্যাশা করতাম এন্ড গড, এবং আমি পাইছিলাম, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ থি, এগুলো তোমারই যেন একটা স্বপ্ন ছিল। বুঝলা এটা? তাহলে এতদিন যে কাটাইছে ঘুমের মতো হইয়া, অবচেতন হইয়া বিভিন্নভাবে, যদি কোনো জায়গায় কোনো সৌন্দর্য দেখে থাকে, যদি কোনো সৌন্দর্য দেখে থাকে তারা, তাহলে মনে হয় ধরো হলো গাছের সৌন্দর্য দেখছি, প্রকৃতির সৌন্দর্য দেখছি, একটা ফুলের সৌন্দর্য দেখছি, চাঁদের সৌন্দর্য দেখছি, একটা পাহাড়ের সৌন্দর্য দেখছি, সমুদ্রের সৌন্দর্য দেখেছি, ধরো হচ্ছে রিভারের সৌন্দর্য দেখেছি, অথবা একটা মেয়ে দেখছি, মনে হচ্ছে সবগুলো যেন তুমিই ছিল, তোমারই প্রতিচ্ছবি ছিল। বুঝলে এটা? তাহলে বড় একটা ফ্ল্যাটারি টাইপের শেষ কথা, ফ্ল্যাটারি টাইপের একটা পামমূলক কথা বলে শেষ দিয়েছে আর কি। আচ্ছা, আমরা তাহলে কবিতার